সোহাগ অবশ্য নিজে থেকে এসেছে। তার অতি প্রিয় মেহেরিনের ম্যামের মিশনের আমি বাগড়া দেব শোনার পর আর কিছুতেই আটকে রাখা যায়নি তাকে। আদর্শ প্রেমিক বলে কথা। এসবের মানে কি? চটে গেল মেহেরিন। রাগলে তার মুখ লাল হয়ে যায়, চোখে পানি চলে আসে। স্বভাবগতভাবে খুবই আবেগপ্রবণ সে। রাগটা কিছুতেই সামলাতে পারে না। মাহমুদ ফের বিচ্ছিরিভাবে হেসে বলল, ভালোবাসা, একেবারে খাঁটি ভালোবাসা। এক্ষেত্রে সোহাগের বর্ণনা দেওয়াটা খুবই জরুরি। এনএসএআই নিরতিশয় ভদ্র এবং অমায়িক প্রকৃতির একজন এজেন্ট সে। নিজের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি যথেষ্ট সচেতন, হার্ড ওয়ার্কিং অ্যান্ড কোঅপারেটিভ। তার কেবল একটাই দোষ, মেহেরিনের প্রতি একটু বেশি সহানুভূতিশীল সে। ব্যাপারটা অবশ্য মাহমুদের নিজস্ব ধারণা। বাকিরা এর সঙ্গে একমত কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। তবে সোহাগের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলা হয়, তাহলে মাহমুদের সব সময় পেছনে লাগার ব্যাপারটা একদমই পছন্দ নয় তার। কারণে অকারণে মেহেরিনকে বিরক্ত করে মাহমুদ, তাই মাঝে মধ্যে মেহেরিনের হয়ে প্রতিবাদ করে সে। কিন্তু মাহমুদ ব্যাপারটা খুঁচিয়ে খুঁচিয়ে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে, ইতিমধ্যেই অফিসের অনেকেই সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করে দিয়েছে মেহেরিনের সঙ্গে গোপনে একটা রিলেশন চলছে তার। আড়ালে কানাঘুষাও চলে তাদের দুজনকে নিয়ে, কিন্তু মেহেরিনের সামনে ভয়ে বলার সাহস নেই কারো। আরও একবার নিজেকে সংযত করে নিল মেহেরিন। মাহমুদের খোঁচাটাকে একপাশে সরিয়ে রেখে কাট কাট গলায় প্রশ্ন করল, বলা হয়েছিল আমাকে একা পাঠানো হবে, তাহলে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটা কি? বললাম তো, টাকলো তোমার উপর ভরসা করতে পারছিল না। এই কথাটা আমাকে সরাসরি বললেই তো হতো। মাহমুদ নিতান্ত অনিচ্ছা প্রকাশ করে বলল, সেটা আমি কি করে জানবো? আমাকে এত প্রশ্ন করছো কেন? রাগে মুখ ফিরিয়ে নিল মেহেরিন। সে খুব ভালো করেই জানে এসব কেন হচ্ছে। তার দৃঢ় বিশ্বাস মাহমুদের কান পড়াতেই ইরফান আহমেদ বাধ্য হয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। নতুবা হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করবার আর কি কারণ থাকতে পারে? সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর মাঝখান দিয়ে মাহমুদের এন্ট্রি। একটা মিশনও সে শান্তি মতন কমপ্লিট করতে দেবে না মেহেরিনকে, বাহাত ঢোকাবেই। সে রেগে আছে বুঝতে পেরে আরো বেশি খোঁচালো মাহমুদ। পেছন ফিরে এক ঝলক সোহাগের দিকে চাইল। বেচারার মুখে দুঃখী দুঃখী ভাব। নিশ্চয়ই ভাবছে সুযোগ পেয়ে তার প্রাণপ্রিয় মেহরিন ম্যাডামকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিচ্ছে মাহমুদ। তার ভাবনাটাকে সত্যি প্রমাণ করার উদ্দেশ্যে চোখে চোখ পড়তেই প্রচণ্ড বিরক্তিকর এবং গাত্রচলুনিদায়ক একটি হাসি দিল সে। এই হাসির মানে সোহাগের অজানা নয়, এর মানে হচ্ছে তার ধারণা সম্পূর্ণ নির্ভুল। পায়ে পা লাগিয়ে মেহেরিনের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে মাহমুদ। চোখে মুখে অনুনয় ফুটে উঠল তার। নিঃশব্দে মাথা দুলিয়ে বোঝাতে চাইল, প্লিজ স্যার। জবাবে আবারও হাসল মাহমুদ, তবে এবারের হাসিটা একটু অন্যরকম। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের একটি বিলাসবহুল পাঁচতারা হোটেলে অবস্থান করছে এনএসএআই এর 4 সদস্য। তাদের জন্য বুকিং করে রাখা হোটেলে ওঠেনি কেউই। প্ল্যান অনুযায়ী অন্য একটা হোটেলে উঠেছে। বহুতল ভবন বিশিষ্ট এই হোটেলটির লবিতে বসে আছে মাহমুদ, এনা এবং সোহাগ। একটু আগেই ফ্রেশ হয়ে নিচে নেমেছে 3 জন। সবার আগে এসেছে সোহাগ, তারপর মাহমুদ, তারপর এনা। মেহেরিন এখনো নিচে নামেনি। তার জন্য অপেক্ষা করতে করতে আলোচনা শুরু করে দিল বাকি 3 জন। ডিনারে কে কি খাবে সেই নিয়ে আলোচনা। প্রায় ঘন্টাখানেক বাদে ফ্রেশ হয়ে নিচে নামলো মেহেরিন। তার পরনে হালকা আকাশি রঙের একটি ফতুয়া আর ব্ল্যাক জিন্স। ভেজা চুলগুলো এলোমেলো কাঁধের ওপর ছেড়ে দিয়েছে। বাম হাতে দামি রিস্ট ওয়াচ, বেশ স্নিগ্ধ লাগছে দেখতে। তাকে দেখে আলোচনা থামিয়ে দিল মাহমুদ। বাকি 2 জনকে উদ্দেশ্য করে ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, ওই যে এনএসআই এর উজ্জ্বল নক্ষত্র মেহেরিন শারাফাত সিঁড়ি দিয়ে নামছেন। মাত্র 1 ঘন্টা 3 মিনিটে ফ্রেশ হয়ে বেরিয়েছেন তিনি। তার বলার ঢঙে হেসে ফেলল এনা। কৃত্রিম শাসনের ভঙ্গিতে বলল, ব্যাড ম্যানার্স, জানো না মেয়েদের ফ্রেশ হতে টাইম লাগে? সোহাগও হাসল, তবে সেটা মাহমুদকে উদ্দেশ্য করে নয়, মেহেরিনকে স্বাগতম জানানোর জন্যে। তার পাশে সিঙ্গেল সোফায় বসল মেহেরিন।
জলজল চোখে একবার মাহমুদের দিকে তাকিয়ে ডিনার অর্ডার করলো। 3টে ভেজিটেবল রাইস, একটা থাই স্যুপ আর গ্রিলড চিকেন দিয়ে ডিনার শেষ করলো তারা। ডেজার্ট হিসেবে মাহমুদ এবং এনা আইসক্রিম নিলেও বাকি দুজন সাপ মানা করে দিল। তারপর শুরু হলো মিশন নিয়ে আলোচনা। বেশ কিছুদিন আগের ঘটনা, বাংলাদেশে সফর করতে আসা ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর ওপর হামলা পরিকল্পনা চালায় বাংলাদেশের কুখ্যাত একটি মাফিয়া গ্যাং। যদিও কড়া নিরাপত্তার কারণে তাদের চেষ্টা সফল হয়নি, তবে গোপন সূত্রে জানা গেছে আবারও হামলার পরিকল্পনা করছে দলটি এবং হামলার সমস্ত পরিকল্পনা তাসখন্দ থেকে আনুমানিক 70 কিলোমিটার দূরবর্তী আলমালিক শহরে চলছে। কিন্তু কবে, কখন, কোথায় তারা হামলা করবে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। আলোচনা প্রায় শেষ। সবার বক্তব্য শেষে পুরো প্ল্যানটা আর একবার ব্রিফ দিচ্ছে মেহেরিন। মাহমুদের সেদিকে মন নেই, তার দৃষ্টি সামনের দিকে। বিশাল রিসেপশন এরিয়ে পেরিয়ে একপাশে গান বাজনার পসরা চলছে, অন্য পাশে গ্যাম্বলিং এর আসর। ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা উঠতি বয়সী কিছু তরুণী গানের তালে তালে নৃত্য করছে। আন মনে সেদিকেই তাকিয়েছিল সে। বস্তুত আগামীকালকের প্ল্যান নিয়ে ইরফান আহমেদের সঙ্গে তার কিছু জরুরি ডিসকাশন আছে, সে ব্যাপারেই ভাবছিল সে। রুমে গিয়ে ইরফান সাহেবকে মেইল পাঠানোর সিদ্ধান্ত নিল। এদিকে তার দৃষ্টি অনুসরণ করে সামনে চাইল মেহেরিন। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল। এত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে মাহমুদ মেয়েদের নাচ দেখছে? না, আর সহ্য করা যাচ্ছে না। হাতের ফোনটা শব্দ করে সেন্টার টেবিলের ওপর রেখে গম্ভীর কণ্ঠে বলল, নজর হটানো গেলে আলোচনাটা ঠিকভাবে করা যেত। ধ্যান ভাঙল মাহমুদের। মুচকি হেসে মেহেরিনের দিকে চাইল সে। আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়ালো। তার সামনে দিয়েই ট্রে ভর্তি রেড ওয়াইন নিয়ে যাচ্ছিল অল্প বয়স্ক এক তরুণ ওয়েটার। তাকে ডেকে পরপর দুটো পেগ গলথকরণ করল মাহমুদ। 3 নম্বরটা হাতে নিয়েই একেবারে তরুণীদের মাঝখানে চলে গেল। তাদের সাথে তাল মিলিয়ে ডান্স মুভ দেওয়ার চেষ্টা করলো। প্রথমে যদি খানিকটা অসুবিধে হলো, কিন্তু ধীরে ধীরে তাল মিলতে শুরু করলো। মেহেরিন তীক্ষ্ণ চোখে সেদিকে কিছুক্ষণ চেয়ে রইল। রাগে তার সমস্ত শরীর জ্বলছে। হাতের ম্যাগাজিনটা রেখে এনাও উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে মাহমুদের দিকে এগিয়ে গেল। তাকে দেখে হাসি মুখে হাত বাড়ালো মাহমুদ। সোহাগ সেদিকে এক ঝলক তাকিয়ে মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, বসের ঠিক কি প্ল্যান, তুমি কি কিছু জানো? না। গম্ভীর গলায় জবাব দিল মেহেরিন। তার প্রচুর রাগ লাগছে। ইরফান সাহেবকে যদি একবার এদের কাণ্ড কারখানাটা দেখাতে পারত সে, যেন ফুর্তি করতে এসেছে ওরা। মাহমুদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম, উনিও জানেন না। কি জানি? নিরাসক্ত কণ্ঠে জবাব দিল মেহেরিন। সোহাগের এসব উটকো কথাবার্তা তেক্ত লাগছে তার। আলোচনা বিশেষ জমল না। চুপ করে রইল সোহাগ। মেহেরিন চারপাশে চোখ বুলিয়ে একটা ম্যাগাজিন তুলে নিয়ে পড়তে শুরু করলো। মিনিট 10 বাদে ফিরে এলো মাহমুদ। পরনের শার্টটা ঘামে ভিজে চুপচুপে। ধপ করে সোফায় বসে পড়ে শার্টের প্রথম দুটো বোতাম খুলে দিল সে। ঘাড়ের কাছে খানিকটা নামিয়ে দিল কলারটা। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এদের মিউজিক চয়েস খুব ভালো, নাচের জন্য একদম পারফেক্ট। চাপার আগে মুখ ফিরিয়ে নিল মেহেরিন। মাহমুদকে উপেক্ষা করে সমস্ত মনোযোগ ম্যাগাজিনের দিকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু না, নাচ চাইতেও দৃষ্টি বারবার মাহমুদের দিকে চলে গেল। এনা এসে একেবারে তার গা ঘেঁষে বসেছে। মিষ্টি হেসে মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, মাহমুদ বলেছিল আপনি নাকি খুব ভালো ডান্স করতে পারেন, আমাদের সঙ্গে জয়েন করলেন না কেন আপু? ইটস ওকে, আমি ঠিক আছি। থমথমে গলায় জবাব দিল সে। মাহমুদ সরাসরি তার মুখের দিকে চাইল। চোখাচোখি হতেই মুখ দৃষ্টি ফিরিয়ে নিল মেহেরিন। হাই তুলল। প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। সারাদিনের চার্নিতে শরীর ভীষণ ক্লান্ত। উঠে দাঁড়ালো সে। সোহাগকে উদ্দেশ্য করে বলল, আমি রুমে যাচ্ছি। জবাবে সোহাগ কিছু বলার আগেই মাহমুদ তড়িঘড়ি করে বলল, আমি আর এনা রুম নম্বর 365-এ থাকবো, তোমাদের কোনো অসুবিধা নেই তো? থমকে গেল মেহেরিন। এক ঘরে থাকবে মানে? লজ্জার শরমের কি মাথা খেয়েছে মাহমুদ? রাগে মুখ লাল হয়ে গেল তার।
একটা মানুষ কি করে এতটা ডেসপারেট হতে পারে? ক্রোর দৃষ্টিতে মাহমুদের দিকে চাইল সে, খ্যাপা কণ্ঠে ডাক দিল, মিস্টার মাহমুদ। ইয়েস মিস মেহরিন। নড়ে চড়ে বসল মাহমুদ, মুখে মিটি হাসি। রেগে গেলে মেহেরিনের প্রফেশনালিজম মাথা চারা দিয়ে ওঠে। তখন মাহমুদ হয়ে যায় মিস্টার মাহমুদ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা মিশরে এসেছি হানিমুন পালন করতে নয়। আমি মোটেও ভুলিনি মিস মেহরিন, আমার স্মরণ শক্তি একদম ঠিক আছে। তাহলে আর কি, আপনি বোধহয় বসের নির্দেশের কথা ভুলে গেছেন। বেশ, আপনি তবে স্মরণ করিয়ে দিন। ওয়াই নট? আমাদের এখানে ওঠার একটাই উদ্দেশ্য, শত্রুপক্ষের নজর এড়ানো। যতদিন না মুখোমুখি হামলার নির্দেশ দেওয়া হয় ততদিন পুরোপুরি ছদ্মবেশে থাকতে হবে আমাদেরকে। উই হ্যাভ টু বি ইন ডিসগাইজ। বিব্রত হলো মেহেরিন। রাগের চোটে এই কথাটা মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল তার। ইরফান আহমেদের সঙ্গে পরামর্শ করে স্বামী স্ত্রীর পরিচয়ে কামরা বুক করেছে তারা। তখন অবশ্য বুঝতে পারেনি রাতেও এক ঘরে থাকতে হবে সোহাগের সঙ্গে। অস্বস্তি বোধ করলো সে, যদিও প্রফেশনের দিক থেকে ইটস অল অফ দেয়ার ডিউটি, বাট মেয়েলি ইনস্টিক্ট বলে তো একটা ব্যাপার আছে। যতই সহকর্মী হোক, একা এক ঘরে সোহাগের সঙ্গে থাকার ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারল না সে। মাহমুদ সেটা বুঝতে পেরে বলল, দুটো কামরাই ডাবল বেডের, দুজন ইজিলি ম্যানেজ করা যাবে। চোখ জোড়া চলে উঠল মেহেরিনের। এর মানে আর একটা কথাও বলবে না তুমি। সে রেগে আছে বুঝতে পেরে মাহমুদকে ভয়ে আর কিচ্ছু বলল না। ঠিকই, কিন্তু এনাকে বগল দাবা করে উপরে চলে গেল। সোহাগ গম্ভীর মুখে বলল, আমি ভেবেছিলাম এনা অন্তত আপত্তি করবে। বাচ্চা মেয়েটার ব্রেন ওয়াশ করে দিয়েছে। দেখছো না কেমন মাহমুদ মাহমুদ করে মুখে ফেনা তুলছে। সোহাগ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি আর করা, আফটার অল উই আর প্রফেশনাল, আমাদেরকে সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। মেহেরিন প্রতি উত্তর করল না। তার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। একটা মানুষ কি করে এত বদলে যেতে পারে? সোহাগ ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, তুমি রুমে যাও, আমি একটা ফোন সেরে আসছি। ফ্রেশ হয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল মেহেরিন। ঘুমে তার চোখ ঢুলু। সোহাগ এখনো আসেনি। দরজায় নখের আওয়াজ পেয়ে উঠে দাঁড়ালো সে। দরজার বাইরে এনা দাঁড়িয়ে আছে। তাকে দেখে হাসি মুখে বলল, ঘুমিয়ে পড়েছিলেন? ভ্রু চোরা আপনা আপনি কুঁচকে গেল মেহেরিনের। মাহমুদের ওপর রাগ ছাড়তে না পেরে অলরেডি মেজাজ প্রচুর খারাপ হয়ে আছে তার উপর এনাকে দেখে আরো বেশি বিরক্ত হলো। বিরক্তি চেপে যথাসম্ভব শান্ত কণ্ঠে প্রশ্ন করল, তুমি? প্রতি উত্তরে এনা আবারও মুচকি হেসে বলল, আমি এখানে ঘুমাবো। মাহমুদ আপনার সঙ্গে দুষ্টুমি করেছে। মেহেরিন হতভম্ব। মানে কি? এটা কি মজা করার মতন কোনো বিষয়? মাহমুদ শুরু করেছেটা কি? রাগে তার গা জ্বলে উঠল। বারবার তাকে বিভ্রান্তিতে ফেলে কি প্রমাণ করতে চাইছে মাহমুদ? প্রতিশোধ নিচ্ছে মেহেরিনের ওপর? এনার ডাকে ধ্যান ভাঙল। ভেতরে ঢুকে খাটের উপর আরাম করে বসেছে সে। মেহেরিন চুপ থাকতে দেখে কৈফিয়ত দেওয়ার মতন করে বলল, আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন, তাই না? আসলে আরো আগে আসার কথা ছিল, কিন্তু বস হঠাৎ ভিডিও কল দিয়ে বসলেন, তাই দেরি হয়ে গেছে। এতক্ষণ যাবৎ মাহমুদের সঙ্গে বসে থেকে তার এবং ইরফান আহমেদের কথাবার্তাই শুনে এসেছে এনা। পুরোটা অবশ্য শুনতে পারেনি। কথার মাঝখানে উঠে বারান্দায় চলে গেছে মাহমুদ। কিন্তু যেটুকু শুনেছে তাতে মনে হলো এখানকার কিছু স্থানীয় এজেন্টও সহযোগিতায় থাকবে তাদের। মেহেরিনকে সেটা জানানোর জন্যই প্রসঙ্গটা তুলেছিল সে। ভেবেছিল মেহেরিন জিজ্ঞেস করবে কি কথা হয়েছে ওদের মধ্যে, কিন্তু মেহেরিন কোনো রূপ আগ্রহ প্রকাশ করল না। উল্টে হাই তুলে বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি এখন ঘুমোতে চাই না। প্রচুর ঘুম পাচ্ছে আমার। এসব নিয়ে আমরা সকালে আলোচনা করব। এনা মাথা দুলিয়ে সাই জানালো। শুয়ে পড়ল মেহেরিন, যদিও তার ঘুম আসছে না। মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। মাহমুদের সঙ্গে আর্জেন্ট কথা বলা দরকার। আজকে সে যা করেছে সেটা সোহাগ এবং মেহেরিন দুজনের জন্যই খুবই বিব্রতকর ছিল। কড়া করে কিছু কথা শুনিয়ে দেওয়া দরকার মাহমুদকে। অথচ সে জানে না শুধুমাত্র তার জন্যই ইরফান আহমেদের নির্দেশ অমান্য করে এনাকে এই ঘরে পাঠিয়েছে মাহমুদ। ইরফান আহমেদ বারবার করে বলে দিয়েছিলেন, শত্রুপক্ষের গুপ্তচর যেন কোনো জায়গায় থাকতে না পারে।
তোমরা সাবধানে থেকো, কেউ যেন বুঝতে না পারে। তোমরা টুরিস্ট নাও। পরের দিন বিকেলবেলা ঘুম ভাঙল মাহমুদের নখের আওয়াজে। হাই তুলে দরজা খুলল মেহেরিন। মাহমুদ তার আপাত মস্তক এক ঝলক লক্ষ্য করে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমাদের বেরোতে হবে, 8 ঘন্টা সময় আছে হাতে। ফের হাই তুলল মেহেরিন। ঘুম চড়ানো কণ্ঠে বলল, আসছি। দরজা থেকেই চলে গেল মাহমুদ। ফ্রেশ হতেই 10 মিনিটের বেশি সময় নিল না মেহেরিন। এমনিতেও গতকাল তার ফ্রেশ হওয়া নিয়ে অনেক কথা শুনেছে শয়তানটা। আজকে আর খামোখা তার সঙ্গে ঝগড়া করতে চাইল না। হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়ল। সোহাগ এবং মাহমুদ ম্যাপ দেখছে। তাদের পাশে গিয়ে দাঁড়ালো মেহেরিন। তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাপটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। গম্ভীর কণ্ঠে বলল, হোটেলের লোকজন আগে থেকেই সরিয়ে ফেলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়, ওরা টের পেয়ে যাবে। সমর্থন করল সোহাগ। মাহমুদ চুলের গোড়ায় আঙ্গুল চালাতে চালাতে বলল, আমি সিগন্যাল পাঠানোর আগ পর্যন্ত ভেতরে ঢুকবে না কেউ। যত দ্রুত সম্ভব সিগন্যাল পাঠানোর চেষ্টা করব আমি। তুমি সিগন্যাল পাঠাবে মানে? ভেতরে তো আমার ঢোকার কথা ছিল। কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি মাহমুদ। বসে বসে প্ল্যানটা নিয়ে ভেবেছে, কিভাবে প্ল্যানটাকে আরো বেশি সেফ করা, রিস্কের সম্ভাবনা কমানো, সহজ থেকে সহজ করা যায়, এই সবই ভেবেছে। ইরফান সাহেবকেও শান্তিতে থাকতে দেয়নি। ফোন করে বারবার বিরক্ত করেছে। ইরফান সাহেব অবশ্য বিরক্ত হননি। ঠান্ডা মাথায় সব শুনেছেন। সব শেষে গম্ভীর কণ্ঠে বলেছেন, তোর উপর আমি ভরসা করি মাহমুদ। তুই চাইলে তোর সুবিধা মতন প্ল্যান গুছিয়ে নিতে পারিস, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবি, প্ল্যান কিন্তু সাকসেসফুল হওয়া চাই, অ্যাট এনি কস্ট। হবে। আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মাহমুদের। ঠিক আছে, রাখছি আমি। আজকে সন্ধ্যা 7টা নাগাদ মাফিয়া দলের বিদেশি কিছু ক্রিমিনালের সঙ্গে একটা মিটিং আছে। স্থানীয় একটা হোটেলে খুব সিক্রেটভাবে মিটিংটার আয়োজন করেছে তারা। খুব সম্ভবত তাদের দলনেতাও মিটিংটাতে থাকবে। তাই মাহমুদদের মধ্যে থেকে কোনো একজনকে ভেতরে ঢুকে ওদের গতিবিধি পর্যবেক্ষণ করে জানাতে হবে। সেই অনুযায়ী পজিশন নেবে পুরো টিম। ভেতরে ঢোকার কাজটা মেহেরিনের, কিন্তু মন সায় দিচ্ছে না মাহমুদের। একই পরীক্ষা বারবার দিতে চায় না সে। ভেতরে ঢোকা মানে নিশ্চিতভাবে ধরা পড়ে যাওয়া। শত্রুপক্ষের রেস্ট্রিকশন এরিয়ার ভেতরে বিপক্ষ দলের এজেন্ট ঢুকবে, অথচ তারা টের পাবে না। এত অল্প সিকিউরিটি নিয়ে নিশ্চয়ই মিটিং অ্যারেঞ্জ করেনি তারা। কিন্তু তাহলে ঢুকবে কে? এনাকে অবশ্য দেওয়া যায়, স্বাচ্ছন্দ্যেই রাজি হয়ে যাবে সে। কিন্তু যেখানে মেহেরিনকে পাঠাতে মন সায় দিচ্ছে না, সেখানে এনাকে পাঠাতে বিবেকে বাজছে। শেষমেশ সিদ্ধান্ত নিল সেই ভেতরে ঢুকবে। এর চাইতে ভালো উপায় আর হতেই পারে না। সকালেই সোহাগের সাথে এই ব্যাপারে আলোচনায় বসলো। কাজের দিক থেকে ইরফান আহমেদের মতন সে চোখ বন্ধ করে ভরসা করে মাহমুদকে। আর যাই হোক, দলের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেবে না মাহমুদ। এদিকে মেহেরিন জবাবের অপেক্ষায় ধারালো দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আছে। মাহমুদ আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে বলল, ওপর থেকে নির্দেশ এসেছে। নির্দেশ এসছে না, তুমি আনিয়েছো। কি প্রমাণ করতে চাও তুমি আমি অযোগ্য? জবাব দিল না মাহমুদ। নিজের মতো করে রেডি হতে শুরু করলো। রাগে কেঁদে ফেলার উপক্রম মেহেরিনের। তবে এই প্রথমবার মাহমুদের পক্ষ নিল সোহাগ। সান্ত্বনার ভঙ্গিতে বলল, তুমি ভুল বুঝছো মেহেরিন, এই ব্যাপারে মাহমুদ ভাইয়ের সত্যিই কোনো হাত নেই। মেহেরিন শুনল না। মাহমুদের পথ আগলে দাঁড়িয়ে বলল, কেন করছো এসব? আমি কিছু করিনি। তাহলে এসব কেন হচ্ছে? বললাম তো, বসের অর্ডার এসেছে। বেশ কিছুক্ষণ নীরবে তার মুখের দিকে চেয়ে রইল মেহেরিন। তারপর পথ ছেড়ে দিল। মাহমুদ ওয়াটকিটা দেখে নিতে নিতে সোহাগকে উদ্দেশ্য করে বলল, এনাকে একটু ডেকে পাঠাও তো সোহাগ, আমার গানটা ওর ব্যাগে আছে বোধহয়। সোহাগ বেরিয়ে গেলে শান্তভাবে নিজের কাজ গোছানোর মনোযোগ দিল মাহমুদ। ভেতরে ভেতরে মেহেরিনের বেরিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। মেহেরিন গেল না। তুমি দাঁড়িয়ে আছো যে, রেডি হবে না? আমি তোমাদের সঙ্গে মিশনে যাচ্ছি না। শক্ত কণ্ঠে জবাব দিল মেহেরিন। ব্যাগের ভেতর হাত ঢোকাতেই গানটা পেয়ে পেল মাহমুদ। এনা তার ব্যাগেই ঢুকিয়েছে। সেটা কোমরে গুছিয়ে নিতে নিতে বলল, তুমি খামোখা আমার উপর রাগ করছো মেহেরিন। আমি হচ্ছি হুকুমের গোলাম। তোমাকে যেমন
উপর মহলের নির্দেশ মেনে চলতে হয়, তেমনি আমাকেও চলতে হয়। আমরা কেউই বসের নির্দেশের ঊর্ধ্বে নই। কেবল তুমি আমার সঙ্গে থাকলেই কেন বসের নির্দেশগুলো পাল্টে যায়? অন্য সময় তো ঠিকই থাকে। কারণ বেছে বেছে রিস্কি মিশনগুলোতেই আমাদের দুজনকে একসঙ্গে পাঠানো হয়। আর তুমি তো ভালো করেই জানো, এসব মিশন নির্দিষ্ট কোনো স্কিম অনুযায়ী হয় না, সিচুয়েশন অনুযায়ী স্কিম চেঞ্জ করে নিতে হয়। এখনকার সিচুয়েশনটা কি শুনি? ওদের রেস্ট্রিকশন এরিয়ার ভেতরে অচেনা মেয়ে দেখলে ওরা নির্ঘাত বুঝে ফেলবে শত্রুপক্ষের এজেন্ট, তাই আমাকে ওয়েটার হিসেবে ভেতরে ঢুকতে হবে। এই ব্যাপারে এখানকার পুলিশ আমাদের সহযোগিতা করবে। তুমি শিওর ওয়েটার সেজে ঢুকলে ধরা পড়ার সম্ভাবনা নেই? আছে, কিন্তু সময় পাওয়া যাবে। ওরা টের পাওয়ার আগেই আমি সিগন্যাল পাঠিয়ে দিতে পারবো। এবার বোধহয় কিছুটা শান্ত হলো মেহেরিন। নরম গলায় বলল, বস তোমাকে কখন জানিয়েছেন? কাল রাতে। তথাপি সন্দেহ পুরোপুরি গেল না মেহেরিনের। তবে তর্ক করার মতন আর কোনো যুক্তিও খুঁজে পেল না সে। মাহমুদ মুচকি হেসে বলল, আশা করি আর কোনো কনফিউশন নেই তোমার। ইনডাইরেক্টলি মেহেরিনকে বেরিয়ে যেতে বলছে মাহমুদ। প্ল্যানটা সে চেঞ্জ করেছে বুঝতে পারলে আর কিছুতেই মানানো যাবে না মেহেরিনকে। দেখা যাবে তার আগে ভেতরে ঢুকে বসে আছে মেহেরিন। তাই কথাগুলো বলার সময় ভেতরে ভেতরে টেনশন হচ্ছিল তার। সেটা চাপতেই মেহেরিনকে তাড়াতাড়ি বের করে দিতে চাইল। এদিকে ঠিক আছে বলেও বেরোলো না মেহেরিন। মাহমুদ পুনরায় গলা খাকারি দিয়ে বলল, এবার কি আমার কাজগুলো সেরে নিতে পারি? আসলে বেশ কয়েকটা ফোন করার ছিল। বেরিয়ে গেল মেহেরিন। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে মনোযোগ দিল মাহমুদ। এনাকে কোথাও খুঁজে না পেয়ে বাধ্য হয়ে ফিরে এসেছে সোহাগ। ফোনও ফেলে গেছে রুমে। এদিকে অলরেডি 4:30 বেজে গেছে। আর বেশি দেরি করা যাবে না। বাধ্য হয়ে মাহমুদ নিজেই খুঁজতে বেরুলো। স্পা এরিয়াতে উকি দিতেই দেখা মিলল তার। মাহমুদকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, দারুণ মেসেজ করে এরা, নেবে নাকি? না সুযোগ মাথা দোলালো মাহমুদ। তারা দিয়ে বলল, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে না, হাতে সময় খুব কম। মুখে আন্তরিক দুঃখ ভাব ফুটে উঠল এনার। এভাবে কাণ্ডজ্ঞানহীনের মতো স্পা এরিয়াতে বসে থাকা একদমই উচিত হয়নি তার। তবে দেরি করলো না সে। ঝটপট ওপরে চলে গেল রেডি হওয়ার জন্য। নিচে দাঁড়িয়ে এনার জন্য অপেক্ষা করছে সবাই। মজার বিষয় হলো আজকেও স্বামী স্ত্রী সেজে বেরোতে হবে তাদের। সন্দেহ ঠেকাতে কাঁধে একটা ছবি তোলার ক্যামেরা ঝুলিয়েছে সোহাগ। সেটাই নেড়ে চেড়ে দেখছিল। মাহমুদ ফোন কল করছে। মেহেরিন গম্ভীর মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার দিকে চোখ পড়তেই সোহাগ ফিসফিস করে বলল, মানানো কি গেছে স্যার, নাকি আগের মতনই আছে? মাহমুদ হাসল। ঠাট্টার সুরে বলল, গেছে। বললাম তুমি গেলে আমাদের সোহাগের কি হবে ভাই? বেচারা এমনিতেও সারাক্ষণ তার মেহেরিন ম্যামকে নিয়ে টেনশনে থাকে, ওকে আর টেনশন দিও না। কথা শেষ করে শব্দ করেই হাসল সে। ব্যাপার ওদর পিণ্ডি বোধর ঘাড়ে চাপানোর মতন হয়ে গেল না? সোহাগও হাসি মুখেই খোঁচাটা মারল। হাসি থেমে গেল মাহমুদের। স্থিরভাবে সোহাগের মুখের দিকে চেয়ে রইল। তারপর অস্বীকার করতে গিয়ে ফের হেসে ফেলল সে। ততক্ষণে এনাও নেমে এসেছে। সোহাগের ঘাড়ে আলতো করে চাপড় দিয়ে বলল, চলো বেরোই। তারপর একসঙ্গেই বেরুলো 4 জন। ধরা পড়েছে আবার পরেওনি মাহমুদ। ওয়েটার সেজে বিয়ার পরিবেশন করাকালীন হাঁটার ওপর দিকে ভেতরে এক ঝলক উকি দিয়েছিল সে। ভেতরে শত্রুপক্ষের নেতা আছে। স্বচ্ছ কাচের দরজা ভেদ করে সাউন্ড যদিও বাইরে আসছে না, তবে স্পষ্টত দেখা যাচ্ছে সবকিছু। আড়ালে সরে গেল সে। কোমরের কাছ থেকে ওয়াকিটটা বের করে দ্রুত সিগন্যাল পাঠালো। এদিকে ভেতর থেকে সিসিটিভিতে বাইরের সবকিছু মনিটরিং করছিল শত্রুরা। মাহমুদকে উকি দিতে দেখে আর এক মুহূর্ত দেরি করেনি। দ্রুত বেরিয়ে এসেছে 2-3টা সন্ডা টাইপের লোক, কিন্তু লাভ হলো না। ওরা মাহমুদ অবধি পৌঁছানোর আগেই পুরো ফোর্স নিয়ে ভেতরে ঢুকে পড়েছে সোহাগ। সঙ্গে মেহেরিন এবং এনাও আছে। তারপর শুরু হলো মুখোমুখি আক্রমণ। তবে সিক্রেট মিটিং হওয়ার দরুন আক্রমণের পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসেনি শত্রুপক্ষ। তাই বেশিক্ষণ টিকে থাকতে পারল না। আধা ঘন্টার মধ্যেই ধরাশয়ী হয়ে গেল। ক্রিমিনালদের আপাতত তাশখন্দের পুলিশ কাস্টাডিতে রাখা হবে।
সেখান থেকেই বাংলাদেশে পাঠাবে উজবেকিস্তান সরকার। হোটেলের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও সরকারের পক্ষ থেকে মিটিয়ে দেওয়া হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহমুদরা সবাই। আনন্দ দৌড়ে গিয়ে মাহমুদকে জড়িয়ে ধরল এনা। নতুন এজেন্ট হওয়ায় বিদেশি মিশনগুলো খুব এনজয় করে সে। সেই সাথে মিশন সাকসেসফুল হলে তো কথাই নেই, আনন্দ রাখে কে। মাহমুদ আলতো করে তার পিঠে চাপড় দিয়ে বলল, আই অ্যাম প্রাউড অফ ইউ। মেহেরিন সোহাগের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। চোখাচোখি হতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এনাকে ছেড়ে সোহাগের সঙ্গে কোলাকুলি করল মাহমুদ। ভ্রু কুঁচকে ফেলল মেহেরিন। মাহমুদ কি তাকেও জড়িয়ে ধরবে? লক্ষণ তো তাই মনে হচ্ছে না। সেই সুযোগ তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। সবকিছু শেষ করার সিদ্ধান্ত যখন মেহেরিন নিয়েই নিয়েছে, তখন সেটা পুরোপুরি শেষ করা উচিত। ইমোশনকে প্রশ্রয় দেওয়া মানে ফাঁক রেখে দেওয়া। হাত দুটো ভাঁজ করে আরভাবে দাঁড়িয়ে রইল সে। ব্যাপারটা নজরে এড়ালো না মাহমুদের। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল সে। যদিও মেহেরিনের ওপর মনে মনে বেশ বিরক্ত হয়ে আছে সে। এই নিয়ে যতবার মেহেরিন তার সঙ্গে মিশনে এসেছে, ততবারই মাহমুদকে বাড়তি টেনশন মাথায় নিয়ে কাজ করতে হয়েছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আরেকটু হলেই গেছিল মেহেরিন, যদি না উল্টো দিক থেকে পরপর দুটো গুলি এসে শত্রুটিকে ঘায়েল না করত। বলার অপেক্ষা রাখে না, প্রথম গুলিটা মাহমুদই করেছে, আর দ্বিতীয় গুলিটা এনা করেছে। হ্যাঁ, সোহাগ তখন আশেপাশেও ছিল না, এবং বলতে দ্বিধা নেই, এনা এত দ্রুত শুট করেছে যে মাহমুদের গুলিটা মিস হলেও বেঁচে যেত মেহেরিন। মেহেরিন বরাবরই জেদি একরোখা। প্রয়োজনে নিজে শহীদ হয়ে যাবে, কিন্তু শত্রুপক্ষকে ছাড়বে না। এছাড়া টিম লিডারের নির্দেশ অমান্য করা তার খুব কমন একটা বদঅভ্যেস, যেটা নিয়ে শুধু মাহমুদ নয়, বিদেশি অনেক এজেন্টও তার বিরুদ্ধে কমপ্লেন করেছে ইরফান আহমেদের কাছে। প্রথম তিনি প্রায় প্রতিটা মিশন শেষেই পানিশমেন্টের ব্যবস্থা করতেন মেহেরিনের জন্য, কিন্তু লাভ হয়নি, ফলাফল শূন্য। মেহেরিন যেমন ছিল তেমনই আছে, তাই আস্তে আস্তে সবাই হাল ছেড়ে দিয়েছে। যাই করুক না কেন, দলের ক্ষতি তো আর করছে না। উপরন্তু মিশনগুলোও সাকসেসফুল হচ্ছে, কিন্তু মাহমুদ সর্বদা আতঙ্কে থাকে সে। গম্ভীর মুখে হ্যান্ডশেক করে বলল, কংগ্রাচুলেশন, তুমি বেঁচে আছো। খোঁচা সহ্য করার পাত্রে মেহেরিন নয়। তার ধারণা প্রাণ বাঁচিয়ে তাকে খোঁটা দিচ্ছে মাহমুদ, তাই দু কথা শুনিয়ে দিতে সেও ছাড়ল না। নিচের বাড়ানো হাতটা চট করে সরিয়ে নিয়ে এনাকে উদ্দেশ্য করে বলল, থ্যাংক ইউ এনা, ইউ হ্যাভ ডান আ লট টু মি। জবাবে এনা বিনয়ী হাসল। তারপর মাহমুদকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল, অলসো থ্যাঙ্কস টু ইউ মিস্টার মাহমুদ। যদিও এটা টিম ওয়ার্ক ছিল, অ্যাজ ইউ নো দ্যাট টিমের একজন বিপদে পড়লে আরেকজন গিয়ে আসবে, এটাই স্বাভাবিক, এটাই আমরা বিশ্বাস করি। কিন্তু তবুও আমি আপনার কাছে কৃতজ্ঞ। আফটার অল ইউ সেভ মাই লাইফ। মেহেরিনের এমন আক্রমণে খানিকটা বিব্রত হলো এনা। যদিও মেহেরিন তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেনি, তথাপি মাহমুদের সঙ্গে এহেন আচরণ মেনে নিতে পারল না সে। মেহেরিন শুধু মাহমুদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। জবাবে সে খুব শান্তভাবে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মাহমুদ থামিয়ে দিল। ইশারায় বেরিয়ে তাকে যাওয়ার নির্দেশ দিল। বাধ্য হয়ে চুপচাপ গাড়িতে গিয়ে বসল এনা। সে বেরিয়ে গেলে মাহমুদ হেসে উঠে বলল, বাহ, তোমার মুখ থেকে থ্যাংক ইউ, ইট সাউন্ডস লাইক মিউজিক। আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাগের বিপরীতে মাহমুদের হাসি আরো বেশি মেজাজ গরম করিয়ে দিল মেহেরিনের। থমথমে মুখে বলল, দিস ইজ নট ফান অ্যাট অল। আমি কখন বললাম এটা মজা? ডিড আই এভার সে দ্যাট? আলবাত করেছো, তুমি আমাকে ডিমেন করতে চাইছো। আমি মোটেও তোমাকে ডিমিন করতে চাইছি না, তুমি অকারণেই আমার উপর ক্ষেপে যাচ্ছ। তার কথা শেষ হওয়ার আগেই ক্রুদ্ধ হয়ে তার দিকে এগিয়ে গেল মেহেরিন। চেঁচিয়ে উঠে বলল, আমি অকারণে তোমার উপর খেপেছি মানে? আমি কি পাগল? মেহেরিনকে শান্ত করানো যাবে না বুঝতে পেরে সোহাগ তাড়াতাড়ি মাহমুদকে বাধা দিয়ে বলল, ইটস ওকে স্যার, চলুন আমরা গাড়ির দিকে যাই। মাহমুদ তার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত কণ্ঠে বলল,
সব সময় তোমার মেহেরিন ম্যামকে সাপোর্ট করা বন্ধ করো সোহাগ। এটা জরুরি নয় যে সব সময় কেবল সেই ঠিক হবে আর বাদবাকি সবাই ভুল। সেলফ ডিফেন্স বলে যে একটা ব্যাপার আছে সেটা তো তোমার ম্যাম মানতেই রাজি নন। ধমক খেয়ে সোহাগ তাকে আর কিছু বলার সাহস পেল না। মেহেরিনকে কিছু বলার আগেই সে রাগে কটমট করে চাইল। ভয়ে বেচারা আর দাঁড়ালো না। যা খুশি করুক, ঝগড়া করতে করতে দুজনে শহীদ হয়ে যাক, তার কি? এরা কি তার কথা শুনবে? শুনবে না। অতএব নিরিবিলিতে গাড়িতে গিয়ে বসাই শ্রেয়। এদিকে মাহমুদের কথা শেষ হওয়ার সাথেই পাল্টা জবাব দিল মেহেরিন। ক্ষিপ্ত কণ্ঠে বলল, সেটা আমার পার্সোনাল ইস্যু, তোমার কি? আমার কি মানে? তুমি জানো না, টিমের কোনো সদস্যের ক্ষতি হলে বাকিদের মনোবলের ওপরে তার ইফেক্ট পড়ে। আর এজেন্সির একজন সিনিয়র এজেন্ট হিসেবে আমি নিশ্চয়ই চাইবো না আমার টিম মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক। ও, তার মানে তুমি একলাই কেবল প্রফেশনালিজম মেইনটেইন করতে পারো, আর কেউ পারে না, সবাই বোকা। আমি একবারও সেই কথা বলিনি মেহেরিন, আমি শুধু তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। সেই সাথে নিজের ঢোল নিজে পিটিয়েছ। মাহমুদ এদিক ওদিক তাকিয়ে একটা চেয়ার টেনে তাতে বসে পড়ল। কপালের রগ চেপে ধরে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সে। মেহেরিন জীবনেও ভুল স্বীকার করবে না। অতএব হার যদি কাউকে স্বীকার করতে হয় সেটা তাকেই করতে হবে, নতুবা আজকে সারা রাতেও আর্গুমেন্ট শেষ হবে না। বাম হাতে মাথার তালু চুলকালো সে। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, বাদ দাও। আসল কথা হলো প্ল্যান সাকসেসফুল হওয়া নিয়ে। সেটা যখন হয়েছে তখন আর তর্ক করে লাভ নেই। চলো, বাইরে ওরা অপেক্ষা করছে। বিজয়ীর ভঙ্গিতে মাথা তোলালো মেহেরিন। গম্ভীর মুখে বলল, চলো। যাওয়ার সময় গাড়িতে সোহাগ এবং মেহেরিন একসাথে বসলো। এনা পেছনের সিটে একা বসেছে। ভিউ দেখবে বলে ড্রাইভারের পাশে সামনে বসেছে মাহমুদ। রিভার ভিউ মিররে আর চোখে মেহেরিনের দিকে একবার চাইল সে। মুখ ভার করে বসে আছে। কারণটা তার অজানা নয়। ঝগড়া হলেই মেহেরিন এমন করে। প্রথমে কোমর বেঁধে ঝগড়া করবে, তারপর নিজে নিজেই কষ্ট পাবে। দীর্ঘশ্বাস ছেড়ে জানালা দিয়ে বাইরের দিকে চাইল সে। তবে আজকে মেহেরিনের মন খারাপের কারণ মাহমুদের সঙ্গে ঝগড়া হয়, অন্য একটা কারণে মন খারাপ তার, যেটা সে চাইলেও অস্বীকার করতে পারছে না। তখন মাহমুদ হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেওয়ায় মুখের হাসির রেখা সে টেনে নিয়েছিল ঠিকই, কিন্তু খারাপ লেগেছে তার, খুব খারাপ লেগেছে। মাহমুদ তাকে জড়িয়ে ধরলে হয়তো আরও বেশি খারাপ লাগতো, রাগ হতো, অন্যায় মনে হতো বুঝি সে এনাকে ঠকাচ্ছে। কিন্তু এখন কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে সব কিছু ভুলে একবার যদি মাহমুদের বুকে মাথাটা রাখতে পারত, তাহলে সব কষ্ট দূর হয়ে যেত তার। আসলে আবেগ জিনিসটা বরাবরই খুব আনপ্রেডিক্টেবল। কখন কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারে না। চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল সে। ভেঙে পড়লে চলবে না, শক্ত থাকতে হবে তাকে। গতকালই ফিরে এসেছে মাহমুদরা। মিশন সাকসেসফুল হওয়ায় তাদের অনারে আজকে সন্ধ্যায় নিচের বাসায় পার্টি রেখেছেন ইরফান আহমেদ। বিকেল থেকেই একে একে সবাই আসতে শুরু করলো। মাহমুদ এলো প্রায় রাত 9টার দিকে। গেটে সবার প্রথমে এনার সঙ্গেই দেখা হলো। তাকে দেখে দুহাত মেলে ভেতরে ঢুকতে বাধা দিল এনা। হালকা আকাশি রঙের সুন্দর একটা গাউন পরেছে সে। গাউনের ওপর দিকে সাদা জড়ি পার একটা শাল দুই কাঁধের ওপর দিয়ে আলতো করে ঝুলিয়ে দিয়েছে। মাথা সাদা স্টোনের ক্রাউন, অসম্ভব সুন্দর লাগছে। লুকিং বিউটিফুল। প্রশংসায় দৃষ্টিতে চাইল মাহমুদ। এনা মিষ্টি হেসে ছন্দ গাম্ভীর্যের সুরে বলল, I am the princess of the empire. You naughty boy. Asked my permission. অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেব না। তার নাটকীয়তা হেসে ফেলল মাহমুদ। খানিকটা ঝুঁকে কর্নিশ করার ভঙ্গিতে বলল, উইথ ডিউ রেসপেক্ট, প্রিন্সেস সাবরিনা এনা, I, the poor teeny slave, humbly beg your mercy. May I have your permission, please? Permission? For what? For entering in your heart. খিলখিলিয়ে হেসে উঠল এনা। মাহমুদের ডান হাতটা চেপে ধরে টেনে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে, বিবেচনা করে দেখবো, তবে আপাতত ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। ধন্য হলাম। এত দেরি করলে যে? সন্ধ্যার পর বেশ একটা জরুরি কাজ ছিল,
সেটা সারতে সারতে দেরি হয়ে গেছে। কালো গেঞ্জির ওপর দিয়ে ছাই রঙা একটা ব্লেজার পরেছে মাহমুদ। অ্যাজ ইউজুয়াল দুর্দান্ত লাগছে। এনা তার আপাত মস্তক এক ঝলক লক্ষ্য করে বলল, বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। সপ্রতিভ হাসল মাহমুদ। হাঁটতে হাঁটতে দুজন ভেতরে ঢুকলো। সহকর্মীরা গ্রুপ বেঁধে ছবি তুলছে। মাহমুদ অনিচ্ছা প্রকাশ করায় এনা গিয়ে একাই তাদের সঙ্গে যোগ দিল। খালি এটা টেবিলে বসে চুপচাপ গ্লাসে বিয়ার ঢালছে মাহমুদ। ছিপ নেওয়ার আগেই সোহাগ এসে হাজির। মুখোমুখি বসে খানিকটা অসন্তোষ প্রকাশ করে বলল, আপনি এখানে একা বসে আছেন? বস সেই সন্ধ্যা থেকে কতবার আপনার খোঁজ করেছে। আমাকে না হলেও 50 বার জিজ্ঞেস করেছে আপনি এসেছেন কিনা। সামনে পেলেই বলছে মাহমুদকে আবার ফোন দাও সোহাগ, এক্ষুনি আসতে বলো, বলো আমি অর্ডার করেছি। মাহমুদ কৃত্রিম রাগে গড়গড় করে উঠল। মুখ বিকৃত করে বলল, আমি হুকুম করেছি। টাকলু, হুকুম করলে আমাকে আসতে হবে। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। সোহাগ মাথা দুলিয়ে হাসল। উঠে যাওয়ার কোনো লক্ষণ মাহমুদের মাঝে নেই। আক্ষেপের সুরে বলল, বুঝলে সোহাগ, টাকলু হচ্ছে একটা অ্যাটম বোমা, পয়দা করেছে আরেক অ্যাটম বোমা। 2 অ্যাটম বোমা মিলে গোটা এনএসআইটা হয়ে গেছে একটা বোমা ফ্যাক্টরি। কথায় কথায় বোম। হাত দুটোকে গোল করে বোমা ফাটানোর ভঙ্গি করল সে। তারপর না থেমেই বলল, এদের দুজনকে যদি একসাথে বোমার মতো ছুঁড়ে মারা যায়, তবে দেখবে এরা ফাটার আগে শত্রুপক্ষ ফেটে গেছে। বাম্পিংয়েরও প্রয়োজন হবে না। সোহাগ এবার বেশ শব্দ করেই হাসল। মাহমুদ হাসল না, যেন খুব সিরিয়াস হয়েই কথাগুলো বলেছে সে। এদিক ওদিক উকি ঝুঁকি দিয়ে বলল, আসেনি? কে? কে আবার? দ্য গ্রেট এনএসআই এজেন্ট মিস মেহরিন শারাফাত, টাকলুর ফিমেল ভার্সন। উনি আসবেন না। বোরিং। লাইফে আনন্দ বলে কিচ্ছু নেই, পারে তো কেবল ঝগড়া করতে। যতই না বোঝার ভান করে থাকুক না কেন, মাহমুদের দুর্বলতা ঠিক কোন জায়গায় ধরে ফেলেছে সোহাগ। চারিদিকে এত সুন্দরী রমণীদের ভিড়ে একটা মানুষের সমস্ত অ্যাটেনশন কেবল এমন একটা মেয়ের দিকেই থাকে যার সঙ্গে তার 2 মিনিটও ঠিকমতো বনিবনাত না কেন? এর উত্তরটা জানা হয়ে গেছে সোহাগের। অতএব মাহমুদের ওপর পুরনো রাগ আস্তে আস্তে কমতে শুরু করেছে তার। মেহেরিন এসেছে, বস্তুত তাকে আসতে বাধ্য করা হয়েছে। ইরফান সাহেব একবার একজনের মাধ্যমে ফোন করিয়ে করিয়ে তাকে বিরক্ত করে ফেলেছেন। শেষমেশ বাধ্য হয়ে 9:45টার দিকে পার্টি অ্যাটেন্ড করতে এসেছে বেচারি। ডিনার শেষে মাহমুদ একটা টেবিলের পাশে দাঁড়িয়ে চুপচাপ ড্রিঙ্ক করছিল। খানিক বাদে লক্ষ্য করলো কিছুটা দূরে দাঁড়িয়ে সোহাগের সঙ্গে কথা বলছে মেহেরিন। পরনের সাদা ফুল হাতা একটা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। পায়ে লাল রঙা পেন্সিল হিল, চুলগুলো বরাবরের মতনই ছুটি বাঁধা। আপন মনেই হেসে ফেলল মাহমুদ, কিন্তু মেহেরিনের মুখে হাসি নেই। সোহাগের সঙ্গে কথা শেষে তীক্ষ্ণ দৃষ্টিতে মাহমুদের দিকে চাইল সে। মাহমুদ একবার চোখ ফিরিয়ে নেয় তো আর একবার তাকায়। মেহেরিনের এভাবে চেয়ে থাকার কারণটা তার কাছে অস্বাভাবিক। হঠাৎ কি কারণে তার দিকে এভাবে চোখের বন্দুক তাক করিয়ে রেখেছে মেহেরিন, সেটা তার বোধগম্য হলো না। এনাকে হাসি মুখে এগিয়ে আসতে দেখে বলল, ডাকুরানি আমাকে এভাবে স্টেয়ার করছে কেন বলো তো? দেখে তো মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। তোমার গুণের শেষ আছে? ফোরন কাটলো এনা। সে তো আমিও জানি, কিন্তু ঠিক কোন গুণের কারণে তিনি আমার উপর ক্ষেপে আছেন সেটাই বুঝতে পারছি না। তুমি কি কিছু জানো? এনার ডানে বামে মাথা দোলালো। এর মানে সে জানে না। তাদের কথার মাঝখানে বেরিয়ে গেল মেহেরিন। মাহমুদ ফোঁস করে এটা নিঃশ্বাস ছেড়ে হাতের গ্লাসের দিকে মনোযোগ দিল। পার্কিং লটে একা দাঁড়িয়ে আছে মেহেরিন। তার গাড়ি খারাপ হয়ে গেছে। বাধ্য হয়ে সোহাগকে ফোন করেছে সাহায্যের জন্য। এদিকে ইরফান সাহেব সোহাগকে পার্টি শেষ হওয়া পর্যন্ত থাকতে বলেছেন। তাই সোহাগ আবার সাহায্যের জন্য মাহমুদের কাছে ফোন করল। সহকর্মীদের সাথে গ্রুপে ছবি তুলেছিল মাহমুদ। ফোন বাজতেই ভিড় থেকে আড়ালে সরে গেল। স্ক্রিনে সোহাগের নাম দেখে এদিক ওদিক চাইল সে, খুঁজল।
সোহাগ নেই। ইরফান আহমেদের বৈঠকখানায় বসিয়ে রাখা হয়েছে তাকে। কি যেন জরুরি আলাপ করবেন বলেছেন। সেখান থেকেই ফোন করেছে সোহাগ। মাহমুদ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ সোহাগ বলো। সংক্ষেপে সমস্যার কথা খুলে বলল সোহাগ। সব শুনে মাহমুদ গম্ভীর কণ্ঠে বলল, আমি কি গাড়ির মিস্ত্রি? মেহরিন আমাকে ফোন করে সাহায্যের কথা বলেছিল, কিন্তু বস আমাকে ছাড়বেন না। প্লিজ স্যার, আপনি একটু দেখুন না। ঠিক আছে, যাচ্ছি আমি। শ্বাস নিঃশ্বাস ফেলল সোহাগ। মাহমুদ যখন যাবে বলেছে তখন আর কোনো চিন্তা নেই। এবার দুজনের ঝগড়া না হলেই হয় কেবল। মাহমুদ হেলে তুলে পার্কিং এর দিকে গেল। মেহেরিন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ডান হাতে ফোন, বাম হাতে পকেটে ঢোকানো। কোনো রকম কথাবার্তা ছাড়াই গাড়ির বনেট খুলল মাহমুদ। টুকটাক সমস্যা হলে সে নিজেই সারাতে পারবে, নতুবা মেকানিকের কাছে পাঠাতে হবে। মেহেরিন ফোন থেকে মুখ না তুলেই বলল, লাভ নেই, আমি দেখেছি ইঞ্জিন গেছে। ঢাকনা বন্ধ করে ফিরে এলো মাহমুদ। মেহেরিনের পাশে দাঁড়িয়ে বলল, সোহাগ আসতে পারবে না, তাকে বস আটকে রেখেছে। ফোন থেকে মুখ তার দিকে চাইল মেহেরিন। কথাটা বোধগম্য হতেই বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল। ফোনটা পকেটে ঢুকিয়ে ঘড়ি দেখল, 12:35। অনেক রাত। এত রাতে গাড়ি ঘোড়া পাওয়া মুশকিল হয়ে পড়বে। মাহমুদ কিছুক্ষণ অপেক্ষা করে নিচে থেকেই তার গাড়ির সামনের দরজা খুলে দিয়ে বলল, চলো আমিও বেরোবো, যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দেব। কয়েক সেকেন্ড চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল মেহেরিন। তারপর গাড়িতে উঠে বসল। গাড়ির ভেতরে ভ্যানিটি ব্যাগ রয়ে গেছে মেহেরিনের, নিতে ভুলে গেছে। পুনরায় তার গাড়ির কাছে ফিরে গেল মাহমুদ। ভ্যানিটি ব্যাগটা নিয়ে এসে মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার ব্যাগ। জবাবে কৃতজ্ঞ কণ্ঠে তাকে ধন্যবাদ। জানালো মেহেরিন। কিছু দূর যেতে না যেতেই এনার ফোন। মাহমুদকে কোথাও খুঁজে না পেয়ে বাধ্য হয়ে ফোন করেছে সে। মাহমুদ রাস্তার এক পাশে গাড়ি পার্ক করে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে এনা কি বলল সেটা মেহেরিনের শুনতে পেল না। জবাবে মাহমুদ শুধু বলল, হ্যাঁ আমি বেরিয়ে গেছি, তোমাকে ফোন দিয়েছিলাম, ধরনি কেন? ফোন সাইলেন্ট করে রেখেছিল এনা, তাই বলতে পারবে না। কথা শেষ করে মাহমুদ ফোন রেখে দিল। এনার কি তোমার সঙ্গে ফেরার কথা ছিল? প্রায় সঙ্গে সঙ্গেই প্রশ্নটা করলো মেহেরিন। হ্যাঁ। তাহলে ওকে নিয়ে এলে না যে? ওর আরো দেরিতে ফেরার কথা। তোমার? এনা ইনসিস্ট না করলে আরো আগেই বেরিয়ে যেতাম, কাল রাতে ভালো ঘুম হয়নি। মেহেরিন আর কিছু জিজ্ঞেস করলো না। জানালা দিয়ে বাইরে তাকালো। মাহমুদ মুচকি হাসলো। পুরনো অনেক স্মৃতি মনের আনাচে কানাচে উকি দিচ্ছে তার। মেহেরিনকে প্রথম গাড়িতে বসেই প্রপোজ করেছিল সে। মেহেরিন জবাব দেয়নি। টানা 3 মাস ঘোরানোর পর হঠাৎ একদিন গাড়িতে বসেই মাহমুদের গলা জড়িয়ে ধরল। ডান হাতের তর্জনীটা তার বুকের বাম পাশে ঠেকিয়ে বলল, এই যে হৃদয়, আজ থেকে এই হৃদয়টা আমার। ভালোবাসার বিনিময়ে জমা নিয়ে নিলাম, আর কখনো ফেরত দিব না। এখানে শুধু আমার নাম থাকবে। তারপর থেকেই দুজনের ভালোবাসায় মাতামাতি, প্রেমে হাবুডুবু খাওয়া। তারপর আবার সবকিছু এলোমেলো। মাহমুদ পুরনো স্মৃতি থেকে ফিরে এসে বলল, একটা কথা জিজ্ঞেস করি? মেহেরিন সরাসরি জবাব দিল না, তবে প্রশ্নের অপেক্ষায় মাহমুদের মুখের দিকে চেয়ে রইল। চাচুকে তোমার বাবা ডাকতে ইচ্ছে করে না? করে। তাহলে ডাকো না কেন? তিনি প্রায় আক্ষেপ করেন আমার কাছে, মাঝে মাঝে তো ডাকলেও পারো, খুশি হবেন। মেহেরিন জবাব না দিয়ে ফের মুখ ঘুরিয়ে নিল। এর মানে এই ব্যাপারে আলোচনা করতে অনিচ্ছুক সে। মাহাদ আর কথা বাড়ালো না। মেহেরিনের মা লাইলা শারাফাতের সাথে ইরফান সাহেবের মনোমালিন্য অনেক আগেই মিটে গেছে। যদিও ক্ষমা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ওনাকে, কিন্তু মেয়ের মন ফেরাতে পারেননি। মেহেরিন সব মনে রেখেছে। বাবার প্রতি পুরনো ক্ষোভ রয়ে গেছে তার। কাজের কথা ছাড়া পারতপক্ষে বাবার সঙ্গে কথাবার্তা বলে না সে। মাকে নিয়ে এখনো আলাদা বাসাতেই থাকে। ইরফান সাহেবও মেয়ের উপর কখনো জোর করেননি। মাঝে মাঝে খুব বেশি কষ্ট হলে মাহমুদের কাছে শেয়ার করেন। মাঝ রাস্তায় এসে মাহমুদের গাড়িতে সমস্যা শুরু হলো। কিছু দূর গিয়েই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আবার স্টার্ট দিলে আবার কিছু দূর যায়, তারপর আবার বন্ধ হয়ে যায়। এমন করতে করতে গোটা ইঞ্জিনই গেল।
মেহেরিন বেশ বিরক্ত হলো, বিদ্রুপ করে বলল, মানুষের সঙ্গে তামাশা করতে করতে এখন তোমার গাড়ি তোমার সাথে তামাশা করছে। তুমি তো খুব ভালো, তাহলে তোমার গাড়ি নষ্ট হলো কেন? রেগে গেলেও প্রতি উত্তরে বলার মতন কিছু খুঁজে পেল না মেহেরিন। ঘড়িতে অলরেডি 1:30 বেজে গেছে, চারিদিকে জনমানব শূন্য। মেহেরিন বাসায় ফিরবে কখন? মাহমুদকে অবশ্য ততটা চিন্তিত দেখাচ্ছে না। গাড়ি থেকে বেরিয়ে গুনগুন করে গান গাইছে সে। মেহেরিন তার পাশে দাঁড়িয়ে বিরক্ত কণ্ঠে বলল, যাবো কিভাবে? উড়ে উড়ে আমার পিঠে পিঠে বসো, আমি উড়িয়ে নিয়ে যাব। চোখ গরম করে তার দিকে চাইল মেহেরিন। মাহমুদ হেসে ফেলল, বলল, অন্য কোনো গাড়ি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না, পেলে সোহাগকে ফোন করব। প্রায় 10 মিনিটের মতো চুপচাপ দাঁড়িয়েছিল দুজন। একটা গাড়ির যদি দেখা মিলত। মেহেরিন বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মাহমুদ পকেট থেকে ফোন বের করে সোহাগের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং হওয়ার পর কেটে গেল। নেটওয়ার্কের সমস্যা বোধ হয়। সোহাগ নিজেই আবার কল ব্যাক করলো। ওর সাথে কথা শেষ করে ফোন রাখতেই হঠাৎ সাঁ করে একটা বাইক তীব্র গতিতে ছুটে গেল তাদের সামনে দিয়ে। আচমকা ভয়ে মেহেরিন 2 পা পিছিয়ে গেল। মাহমুদও অবাক হয়ে সামনে চাইল। আরেকটু হলেও চাপা পড়তো দুজনে। 3টে উঠতি বয়সে 3টে ছেলে শীষ দিতে দিতে মাঝরাতে বাইকিং করছে। কিছু দূর গিয়ে আবারও ফিরে এলো তারা। এবার যাওয়ার সময় মেহেরিনকে উদ্দেশ্য করে শীষ দিয়ে গেল। হাবভাব দেখে মনে হলো আবার আসবে। শট করে কোমরের খাঁজ থেকে রিভলভারটা বের করলো মেহেরিন। বাইকের পেছনের চাকা বরাবর টার্গেট করলো শুট করার জন্য, কিন্তু তার আগেই ধরে ফেললো মাহমুদ। বাধা দিয়ে বলল, কি করছো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তার মুখের দিকে তাকিয়ে রিভলভার নামিয়ে নিল মেহেরিন, তবে চেহারা থমথমে। তার ধারণাই ঠিক হলো। খানিক বাদে আবার ফিরে এলো ছেলেগুলো। মাঝরাত একা দুটো নরনারীকে দেখতে পেয়ে শয়তানি চেপেছে এদের। এবার মাহমুদ ইশারায় বাইক থামাতে বলল। থেমে গেল। 3 জনেই কুৎসিত ভাবে হাসছে। মাহমুদ কাছে এগিয়ে গেল। ইশারায় মেহেরিনকে দেখিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলল, শোনো ছোট ভাইয়েরা, ওই যে আপুটাকে দেখছো, তার কাছে একটা লাইসেন্সধারী একটা রিভলভার আছে, যেটা দিয়ে একটু আগে সে তোমাদের শ্যুট করতে চেয়েছিল। আমি দেইনি, কিন্তু এবার যদি তোমরা আবার ফিরে এসেছো তাহলে আর বাধা দেব না। গুলি করে তোমাদের মাথার খুলি উড়িয়ে দেবে সে। টার্গেট একেবারে নিখুঁত। অতএব লা ইলাহা ইল্লাল্লাহু, জানের মালিক তুমি আল্লাহ করতে করতে বাড়ি ফিরে যাও। ছেলেগুলো ভয়ার্থ দৃষ্টিতে একবার মেহেরিনের দিকে চাইল। অন্যদিকে মুখ ফিরিয়ে শক্তভাবে দাঁড়িয়ে আছে মেহেরিন। তার মুখভঙ্গি দেখে মাহমুদের কথা অবিশ্বাস করার সাহস হলো না তাদের। মাহমুদ তাদের দৃষ্টি অনুসরণ করে ফের এক ঝলক মেহেরিনের দিকে চাইল। তারপর মুচকি হেসে বলল, পিস্তল অবশ্য আমার কাছেও আছে, কিন্তু আমি গুলি করব না। যতক্ষণ না তোমরা আমার উপর শারীরিকভাবে আক্রমণ করছো ততক্ষণ আমিও চুপচাপ থাকবো। কিন্তু আপুর মেজাজ খুব গরম। এমনিতে মানুষ ভালো, তবে রাগ উঠলে হুঁশ থাকে না। চুপচাপ বাড়ি ফিরে যাও ভাই, আর ঝামেলা করো না। তার কথা শেষ হতে না হতেই ছেলেগুলো দ্রুত বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে গেল। মেহেরিন তীক্ষ্ণ চোখে তাদের চলে যাওয়ার দিকে চেয়ে রইল। শয়তানগুলোকে কানের নিচে দুটো দিতে পারলে শান্তি লাগতো, কিন্তু মাহমুদের জন্য সেটা হলো না। মাহমুদ তার পাশে এসে দাঁড়িয়েছে, আশ্বস্ত করে বলল, আর আসবে না, ভয় পেয়েছে। সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল মেহেরিনের। গতকাল রাত 3টের দিকে বাসায় পৌঁছিয়েছে সে। ফ্রেশ হয়ে শুতে শুতে প্রায় 3:30 বেজে গেছিল। তারপর বিছানায় যেতেই ঘুমে, এক ঘুমে 12টা। ব্রেকফাস্ট সেরে তাড়াহুড়ো করে হেডকোয়ার্টারের দিকে ছুটল সে। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা ছিল। ইরফান সাহেব নিশ্চয়ই আজকে কথাগুলো শক্ত কথা শুনিয়ে দেবেন তাকে। বিরক্তিতে মুখ কালো হয়ে গেল তার। এই লোক যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ একেবারে অন্যরকম। একমাত্র কাজ ছাড়া অন্য সকল সম্পর্কের কথা ভুলে যান তিনি। কাজের সাথেই তার সমস্ত সম্পর্ক। কাজে গাফিলতি হলে মাহমুদ, মেহেরিন কাউকেই ছাড় দেন না তিনি। তবে মাহমুদের ব্যাপারটা কেবল লোক দেখানো বলেই মেহেরিনের ধারণা।
তার দৃঢ় বিশ্বাস ভাইয়ের ছেলে বলে মাহমুদের প্রতি ইরফান সাহেব একটু বেশি স্নেহশীল, কিন্তু তার যে একটা কারণ আছে সেটা মেহেরিন স্বীকার করতে রাজি নয়। পারতপক্ষে ইরফান আহমেদের নির্দেশ কখনো অমান্য করে না মাহমুদ। যতই কঠিন কাজই হোক না কেন, ইরফান সাহেব যদি একবার আদেশ করেন বিনা বাক্যে রাজি হয়ে যাবে মাহমুদ। বাবা মা মারা যাওয়ার পর চাচার কাছেই মানুষ হয়েছে সে। বাইরের মানুষের কাছে তিনি যতই গম্ভীর হোক না কেন, ছোটবেলা নিজের ছেলের মতন বড় করেছেন মাহমুদকে। মেহেরিনের কাছে হয়তো তার পিতার হাজারটা দোষ আছে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু মাহমুদের কাছে তিনি সবার ওপরে। পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30 বেজে গেল মেহেরিনের। ভেতরে ঢুকতেই ডেস্কের কাছে প্রথম এনার সঙ্গে দেখা। মিষ্টি হেসে আন্তরিক গলায় বলল, গুড নুন মেহরিন আপু। গুড নুন। আন্তরিক ভঙ্গিতে হাসলো মেহেরিনও। তারপর গলার স্বরটা খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, সব কি ইতোমধ্যে আমার খোঁজ করেছেন? জবাবে না সূচক মাথা দোলালো এনা। গতকালের ঘটনা সোহাগের কাছে জানতে পেরেছেন ইরফান সাহেব, তাই মেহেরিনের দেরি নিয়ে কিছু বললেন না। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেহেরিন, বাঁচা গেছে, আজকে আর কতগুলো বেহুদা কথা শুনতে হবে না তাকে। এই ভেবে খানিকটা আনন্দও হচ্ছে। এনা নীল রঙের ফাইল বাড়িয়ে দিল তার দিকে। ফাইলের ওপর 3টে স্টার মার্ক করা, তার মানে গুরুত্বপূর্ণ ফাইল। হাত বাড়িয়ে ফাইলটা নিল মেহেরিন। এনা মুখের হাসি বজায় রেখে বলল, মাহমুদ আপনাকে দিতে বলেছিল। ফাইলে এবারের মিশনের পুরো কেস স্টাডি আর কিছু ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের রিপোর্ট করা আছে। আপনাকে সেটা আরেকটা কপি তৈরি করে মূল পিঠ ফেরত দিতে, প্রয়োজন মনে করলে নতুন করে ইনফরমেশন অ্যাড করতে পারবেন। মাহমুদ আসেনি? আন মনেই প্রশ্নটা করে ফেলল মেহেরিন। 9টার দিকে এসেছিল, শরীর খারাপ তাই ছুটি নিয়ে চলে গেছে। বলল বাসায় বসে নাকি বাকি কাজ সারবে। নতুন কপি কবে নাগাদ লাগবে? কালকের মধ্যে মিনিস্ট্রিতে নাকি জমা দেবেন বস। ঠিক আছে, হয়ে যাবে। বিদায় নিয়ে বেরিয়ে গেল এনা। মেহেরিন ফাইল খুলে রিপোর্ট তৈরির কাজে মনোযোগ দিল। কাজের মাঝখানে হঠাৎ মনে পড়ল মাহমুদের শরীর খারাপের কথা বলেছিল এনা। কি হয়েছে তার? শরীর কি সত্যিই খারাপ নাকি অন্য কিছু? তাই হবে, সেরকম হলে এনা নিশ্চয়ই বলতো। অতএব অনুমানের উপর ভিত্তি করে মাহমুদের ছুটে নেওয়ার একটা কারণ দাঁড় করিয়ে ফেলল সে। কারণটা হলো গতকাল রাতে দেরিতে বাসায় ফিরেছে মাহমুদ, ঠিক মতন ঘুমোতে পারেনি, তাই শরীর খারাপের অজুহাত দিয়ে বাসায় গিয়ে ঘুমানোর প্ল্যান করেছে। মাথা থেকে মাহমুদের চিন্তাটা ঝেড়ে ফেলে পুনরায় কাজে মনোযোগ দিল মেহেরিন। বাস্তবিকই বাসায় গিয়ে ঘুমানোর প্ল্যান করেছে মাহমুদ, কিন্তু তার শরীর সত্যিই খারাপ। সকালে অফিসে ঢোকার সময় মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম দেখে আর দেরি করেনি, দ্রুত কাজ সেরে বেরিয়ে গেছে। সেদিন রাতে ফাইলের জন্য মেহেরিনের কাছে ফোন করলো মাহমুদ। রিসিভ করলো সোহাগ। মেহেরিনের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছে তারা। বাসার ভেতরে হই হুল্লোড় চলছে। সিনিয়র জুনিয়র অনেক কলিগ এসেছে। ফোন রিসিভ করলেও কথা বলল না সোহাগ। মেহেরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মাহমুদ ভাই। ভিড় থেকে সরে এলো মেহেরিন। ঘর ভর্তি লোকজনের গমগমিতে অপর প্রান্তের মানুষটা ঠিকভাবে শুনতে পাবে কিনা সেই চিন্তা করে খানিকটা চেঁচিয়েই হ্যালো বলল সে। তার গলার আওয়াজ পেয়ে ওপাশ থেকে মাহমুদ ব্যস্ত ভঙ্গিতে বলল, হ্যাঁ মেহেরিন, বলো, শুনছি। সকালে এনা তোমাকে যেই ডকুমেন্ট পেপারটা রেডি করতে বলেছিল সেটা কি রেডি? হ্যাঁ। কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। তুমি অফিসে? অবাক হলো মেহেরিন। হ্যাঁ, কিছু জরুরি কাগজপত্র আর ফাইলটা হঠাৎ করে দরকার পড়লো, সেগুলো নিতে এসেছি। ওটা তো আমার ড্রয়ারে তালাবদ্ধ। হাই হাই, বলো কি? আমার যে এক্ষুনি লাগবে। জরুরি ফাইল, তাই ড্রয়ারে তালা মেরে এসেছিলাম। তোমার কাছে কি ফাইলের সফট কপি আছে? সফট কপি তো পুরোটা রেডি করতে পারিনি, ভেবেছিলাম কালকে সকালে গিয়ে করব। তাহলে এখন? হতাশ শোনালো মাহমুদের কণ্ঠস্বর। ফাইলের আবশ্যকতা বুঝতে পেরে মেহেরিন এক মুহূর্ত ভাবল, তারপর নিচে থেকেই প্রস্তাব করল, আমি কি সোহাগকে দিয়ে চাবি পাঠাবো? হাসি ফুটে উঠল মাহমুদের ঠোঁটে। ডকুমেন্টটা এক্ষুনি লাগবে তার।
কিন্তু এত রাতে সোহাগকে পাবে কোথায় মেহেরিন? নাকি সোহাগের কথা বলে মেহেরিন নিচে আসবে? ফোনের অপর প্রান্ত থেকে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। কৌতূহল বশতই প্রশ্ন করল সে। এত শোরগোল কিসের? তোমার বাসায় কি মেহমান? আজকে আমার জন্মদিন, সোহাগরা কেক নিয়ে এসছে সেলিব্রেট করার জন্য। তাই নাকি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কত হলো এবার, 25 না 26? 26। সে কি গতবার না 24 ছিল? হুম, গতবার 25তম জন্মদিন সেলিব্রেট করেছিলাম। মাহমুদ ঠাট্টার সুরে বলল। তাহলে তো বুড়ো হয়ে গেলে, এবার অন্তত বিয়েটা করো। বিয়ের প্রসঙ্গটা উঠতেই বিব্রত হলো মেহেরিন। দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে বলল। আমি কি চাবি পাঠাবো? এক্ষুনি পাঠানোর দরকার নেই, তোমাদের পার্টি শেষ হলে পাঠাও। কিসের পার্টি? আজকে কোনো পার্টি হচ্ছে না। তুমি না বলে সবাই এসেছে? ওরা সারপ্রাইজ দিতে এসছে, পার্টি হবে আগামীকাল। বস্তুত জন্মদিন নিয়ে মেহেরিনের বিশেষ কোনো খেয়াল ছিল না, আগ্রহ কিংবা উচ্ছ্বাস তো নেই বললেই চলে। কিন্তু কলিগদের অনুরোধে পার্টিটা রাখতে হচ্ছে তাকে। সবাই এত করে অনুরোধ করেছে যে না করতে পারেনি। মাহমুদ তার কথার জবাবে বাধ্য ছেলেদের মতন করে বলল। আচ্ছা তাহলে এক্ষুনি পাঠিয়ে দাও। ফোন রেখে দিচ্ছিল সে, কিন্তু মেহেরিনের প্রশ্নটা শুনে থমকে গেল। তুমি আসবে কাল? হঠাৎ করেই প্রশ্নটা করে বসলো মেহেরিন। কেন করলো সে নিজেও জানে না। কালকে অফিসে দেখা হলে বাকি সবার মতো মাহমুদকেও ইনভাইট করতে পারত সে। আলাদা করে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই ছিল না, বিশেষ করে এই মুহূর্তে। এমন ভাবে নিজের উপর রাগ হলো, সবসময় বোকার মতো কাজ করে সে। প্রতি উত্তরে মাহমুদ হাসলো, অনেকটা কথা আদায় করে নেওয়ার মতন করেই বলল।